ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের এই অধ্যায়টার নাম। তো আমাদের সর্বপ্রথম জানতে হবে ডেটাবেসটা কি, তারপর ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা জানব। আগে ডেটাবেসটা কি সেটা সম্পর্কে জানতে হবে। মনে করো আমরা আগে যখন ক্লাস 4 5 এ বা 2 3 তে যখন প্রাইমারি স্কুলে ছিলাম তখন দেখতাম যে তোমাদের স্কুলের টিচার তোমাদের হাজিরা রাখতো ক্লাসের মধ্যে এসে। হাজিরা রাখতো না? আবার মনে করো যে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষার বাংলা ইংরেজি করে 6টা সাবজেক্ট, দ্বিতীয় সাময়িক পরীক্ষা 6টা সাবজেক্ট, এরকম করে মনে করো 600টা স্টুডেন্টের পুরো স্কুলের মধ্যে 600 স্টুডেন্ট আছে না, মনে করো 10 ফর एग्जांपल। তো এই 600 স্টুডেন্টের 6টা সাবজেক্ট করে তাহলে 600 কে 6 দিয়ে মাল্টিপল করা, তাহলে হিউজ অ্যামাউন্টের একটা তথ্য এই খাতার মধ্যে কি করা লাগতো, রাখা লাগতো। এবার তুমি মনে করো কোনো কারণে বার্ষিক পরীক্ষার পর গিয়ে তুমি কোনো কারণে বললা যে স্যার আমি প্রথম সাময়িক পরীক্ষার বাংলাতে কত পাইছি আমি দেখব। এবার খাতা সবগুলো নিয়ে ওগুলো পালন করে খুঁজে বের করা মানে বিশাল বড় একটা ঝামেলার বিষয় ছিল। তো এখন এই জিনিসগুলোকে মডিফাই করে যখন ডিজিটালি আমরা ডেটাবেসের মধ্যে রাখতেছি তখন দেখা যাচ্ছে কি যে আমি এখন শুধুমাত্র আমার রোল নাম্বারটা যখন ক্লিক করি তাহলে আমার ওই যে ফার্স্ট ইয়ারে কত ছিল, আমার বাবার নাম কি, মায়ের নাম কি, সব কিছু আমার এখানে চলে আসে। এই যে দেখো এই তথ্য কি স্টোর করে রাখার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে মূলত ডেটাবেস। তাইলে আমরা ডেটাবেস কাকে বলে সর্বপ্রথম আমরা একটু বুঝবো, যে এগুলো যদিও তোমাদের আছে এখানে, তো তারপরে একটু মনোযোগ দিয়ে শুনবা। ডেটাবেস মানে হচ্ছে মূলত একটা তথ্যকে সংগ্রহ করে রাখা এবং সংগ্রহশালা, মানে যেখানে তথ্যকে স্টোর করে রাখা হয়। ডেটা মানে হচ্ছে তথ্য, বেস মানে হচ্ছে ভিত্তি, মানে যেখানে তথ্যকে কি করে রাখা হয়, স্টোর করে রাখা হয়। তাইলে ডেটাবেস কাকে বলে? যে ডেটাবেস হচ্ছে মূলত একটি তথ্যের সংগ্রহশালা, যেটার মাধ্যমে তথ্যকে কি করা হয়, সংগ্রহ করা হয়, সংরক্ষণ করা হয় এবং হালনাগাদ করা হয়। এটার নাম হচ্ছে কি ডেটাবেস। এবার আমাদের জানতে হবে, ডেটাবেস তো জানছি, এবার আমাদের জানতে হবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি। তো ওই যে তথ্যকে সংগ্রহ করা, সংরক্ষণ করা, পরিচালনা করার প্রক্রিয়া নিয়ে যেখানে আলোচনা করা হয় তার নামই হচ্ছে মূলত ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ক্লিয়ার হইছো? শেষ। এবার আসো আমাদের এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আমি স্পেসিফিক কোশ্চেন যেগুলো যে সব জায়গা থেকে আসবে ওই জায়গাগুলো তোমাদেরকে ফাইন্ড আউট করে বলে দিচ্ছি। আমাদের ডেটাবেসের থেকে পরবর্তী যে কনসেপ্টটা, ডেটাবেসটা কি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আমরা তো বুঝছি। এখন আসো যে আমরা আমাদের পরবর্তী যে কনসেপ্ট সেটা হচ্ছে ডেটাবেসের জন্য সুনির্দিষ্ট কিছু সফটওয়্যার আছে, যে সফটওয়্যারগুলো ডেটাবেসের জন্য কি করা হয়, ব্যবহার করা হয়, এবং এখান থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন পাবা। ডেটাবেসের জন্য কি কি সফটওয়্যার ব্যবহার করা হয়, ওই আরেকটা জিনিস একটু মনে রাখবা যে ডেটাবেসকে সংক্ষেপে বলে ডিবিএমএস। সংক্ষেপে কি বলে? ডিবিএমএস। DBMS মানে DBMS মানে কি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এবার আসলে এটা খুব গুরুত্বপূর্ণ ফর এমসিকিউ। এমসিকিউ জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রথমে জিজ্ঞেস করে যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়, এগুলো একটু মুখস্থ করে রাখবা। প্রথমে এটা হচ্ছে যে MySQL, এরপর হচ্ছে যে তোমার কি PostgreSQL, SQL, এরপরে হচ্ছে যে তোমার কি Oracle, আচ্ছা, এরপরে মাইক্রোসফট অ্যাক্সেস, মাইক্রোসফট অ্যাক্সেস। আচ্ছা, আরেকটা হচ্ছে যে তোমার SQLite। আচ্ছা, SQLite আর কি আছে? আর মাইক্রোসফট অ্যাক্সেস বলছি, আর এটা মাইক্রোসফট SQL একটা বলছিলাম। হ্যাঁ ও আচ্ছা, মাইক্রোসফট SQL সার্ভার ওটা না। মাইক্রোসফট SQL সার্ভার। আচ্ছা, এবার দেখো তাহলে এই সফটওয়্যারগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসে, এবং এই সফটওয়্যারগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সফটওয়্যার থাকে এটা মাইক্রোসফট এক্সেল। কারণ আমাদের সেম নামে দুটো সফটওয়্যার আছে, অনেকটা কাছাকাছি নামে। একটাকে বলা হয় মাইক্রোসফট এক্সেল আর একটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস। মনে রাখবা মাইক্রোসফট এক্সেল মানে হচ্ছে যেখানে শীট নিয়ে কাজ করা হয়, এক্সেল শীট নিয়ে, আর এটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস। মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে মূলত ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সফটওয়্যার। ক্লিয়ার হইছো? তাহলে আমাদের মাইক্রোসফট অ্যাক্সেস এর সফটওয়্যার, মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে কিসের? DBMS এর সফটওয়্যার। আর মাইক্রোসফট এক্সেল এটা হচ্ছে এক্সেল শীট নিয়ে কি করা হয়, কাজ করা হয়। এটা একটু মনে রাখবা, এটা পরীক্ষার মধ্যে আসে খুব বেশি। এবার আসো আমরা আমাদের পরবর্তী যে সেকশনটা সেটা হচ্ছে সিপিইউ নিয়ে একটু আলোচনা করি। এই সিপিইউটার মূলত দুইটা অংশ থাকে। কয়টা অংশ? একটার নাম হচ্ছে প্রসেসিং ইউনিট, আরেকটার নাম হচ্ছে মেমরি ইউনিট।
প্রসেসিং আরেকটা কি মেমরি। আচ্ছা এবার আসো, প্রসেসিং আরেকটা কি মেমরি। আচ্ছা এখন দেখো এই প্রসেসিং ইউনিটটার মধ্যে আমাদের আরেকটা বিষয় কাজ করে, সেটার নাম হচ্ছে, যেটাকে বলে আমরা অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট। তাহলে কি বললাম যে আমাদের এই প্রসেসিং ইউনিটের মধ্যে আমাদের আরেকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে কি অ্যারিথমেটিক লজিক ইউনিট। একটু ভালো করে খেয়াল করো, আমাদের এই সিপিইউ কোনটা, দেখবা যে আমরা যখন যে কোনো একটা ডেস্কটপ যে ইউজ করি ওটার মধ্যে দেখবা কালো একটা বাক্স টাইপের একটা ইয়ে আছে, তো ওটাকে মূলত যে ওই ওটার মধ্যে মূলত কি থাকে, সিপিইউ থাকে। এই সিপিইউর কাজ হচ্ছে মূলত দুইটা, একটা হচ্ছে প্রসেস করা আর একটা হচ্ছে সংরক্ষণ করা। তাহলে একটা হচ্ছে প্রসেসিং ইউনিট আর একটা হচ্ছে মেমরি ইউনিট। এই প্রসেসিং ইউনিটের আরেকটা কাজ হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। তোমরা জানো কম্পিউটার মূলত গাণিতিকভাবে যে কোনো কাজ করে, এই গাণিতিকভাবে কাজ করতে গিয়ে যে জিনিসটা সাহায্য করে সেটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। আর এটাকে সংক্ষেপে মনে রাখবা আলু হিসেবে, আলু হিসেবে অ্যারিথমেটিক ইউনিট, লজিক ইউনিট। আচ্ছা ভালো। এবার আসো এই মেমরি সেকশন। এই মেমরিটা আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা নাম হচ্ছে প্রাইমারি আর একটা নাম হচ্ছে সেকেন্ডারি। তাহলে কি বললাম, একটা হচ্ছে কি প্রাইমারি মেমরি আর একটা হচ্ছে কি সেকেন্ডারি মেমরি। আচ্ছা এবার আসো এই মেমরিটা নিয়ে একটু দ্রুত আলোচনা করে দিই। আমাদের মেমরিটা হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটা নাম হচ্ছে প্রাইমারি, একটা নাম হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি একটা কি সেকেন্ডারি। এবার মনে রাখো প্রাইমারি মেমরির মধ্যে আমাদের দুইটা পার্ট আছে, এটা খেয়াল করো। একটা নাম হচ্ছে র‍্যাম আর একটা নাম হচ্ছে রম। আর সেকেন্ডারি মেমরির মধ্যে আমাদের প্রায় চারটা জিনিস আছে। একটা নাম হচ্ছে এইচডিডি, এসএসডি, ওডি, অপটিক্যাল ড্রাইভ, এই আরেকটা হচ্ছে ফ্ল্যাশ ড্রাইভ। তাহলে কি বললাম যে এই হচ্ছে আমাদের মেমরির পার্ট। একটা নাম হচ্ছে প্রাইমারি মেমরি আর একটা নাম হচ্ছে কি মেমরি, সেকেন্ডারি মেমরি। প্রাইমারি মেমরি হচ্ছে দুইটা, র‍্যাম আর রম। আর সেকেন্ডারি মেমরি এইচডিডি, এসএসডি, অপটিক্যাল ড্রাইভ, ফ্ল্যাশ ড্রাইভ। এটা নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা এখন আসো এই প্রাইমারি মেমরি এবং সেকেন্ডারি মেমরি নিয়ে দ্রুত একটু আলোচনা করে নিই। প্রাইমারি মেমরি মানে হচ্ছে যেখানে মানে আমাদের অনেকটা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে তথ্যগুলো কি থাকে না, ভালো থাকে না, বা তথ্যগুলো উপস্থাপন করা যায় না। যেমন কি রকম দেখবা র‍্যাম রম কোনটা, যেটা আমাদের মোবাইলের মধ্যে ইন্টারনালি থাকে। যদি কোনো কারণে আমার মোবাইলটা নষ্ট হয়ে যায়, ওই মোবাইলের র‍্যাম কি খুলে নেওয়া যায় না, খুলে নেওয়া যায় না। কিন্তু দেখো পেন ড্রাইভ যেটা আছে, পেন ড্রাইভ আমার ডিভাইস নষ্ট হয়ে গেল, পেন ড্রাইভ আমি খুলে আরেক জায়গায় লাগাইতে পারবো। আবার এক্সট্রা মেমরি ছিল কিছু, ওই মেমরিগুলো আমার ডিভাইস নষ্ট হয়ে গেছে কিন্তু আমি মেমরিটা খুলে আরেক জায়গায় কি করতে পারতাম, লাগাইতে পারতাম। তো এই যে প্রাইমারি মেমরি মানে হচ্ছে তোমার যেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে তো মানে তথ্য কি করে রাখা যায় না, সংরক্ষণ করে রাখা যায় না। আর সেকেন্ডারি মেমরি হচ্ছে যেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেল তথ্যকে কি রাখা যায়, সংরক্ষণ করে রাখা যায়। ওই যে মনে রাখবা এগুলো সবগুলাই হচ্ছে অনেকটা পেন ড্রাইভের মতো কাজ করে। তোমরা এটা অনেকেই চিনো না, যারা কম্পিউটার রিলেটেড কাজ করো তারা চিনতে পারবা। একটা হচ্ছে হার্ড ডিস্ক বলি আমরা সেটাকে, আরেকটা নাম হচ্ছে এসএসডি, একটা নাম হচ্ছে অপটিক্যাল ড্রাইভ, আরেকটা নাম হচ্ছে ফ্ল্যাশ ড্রাইভ। এখন এগুলা কোনটা কি এটা নিয়ে আর আলোচনার দরকার নাই, এগুলো পরীক্ষা আসবেও না। তুমি জাস্ট প্রাইমারি মেমরি সেকেন্ডারি মেমরি মনে রাখবা, কোনটার ক্লাসিফিকেশন কোনটা এটা একটু জাস্ট মাথায় রাখবা। বুঝছো? ডান। এবার আসো আমরা আমাদের পরবর্তী সেকশন এইটা আলোচনা করি। অনেক সময় পরীক্ষা আসতে পারে ভোলাটাইল মেমরি কি, একটা হচ্ছে ভোলাটাইল আর একটা হচ্ছে নন ভোলাটাইল। এটার ক্ষেত্রে সংজ্ঞা মনে রাখবা যে যেটা তোমার হচ্ছে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে মানে তথ্যকে সংরক্ষণ করা যায় না সেটাকে বলা হয় ভোলাটাইল। আর যেটা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেল তথ্যকে সংরক্ষণ করে রাখা যায় সেটার নাম হচ্ছে নন ভোলাটাইল। এটা মনে রাখবা, ওই প্রাইমারি সেকেন্ডারির মতো অনেকটা সিমিলার। ডান। এবার আসো আমরা আমাদের পরবর্তী সেকশনটা নিয়ে আলোচনা করি। খুব দ্রুত মেইন পার্টগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করতেছি। আমাদের এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটা এখন আছে, আচ্ছা এগুলা আমাদের পরবর্তী যে পার্টটা সেটার নাম হচ্ছে তোমার কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে আমরা সংক্ষেপে কি বলি, ডিবিএমএস। এই ডিবিএমএস টা মূলত দুই প্রকার। একটা নাম হচ্ছে রিলেশনাল, আরেকটা হচ্ছে তামিম ভাই। হ্যাঁ এই তো বুঝছো, এই যে দেখছো, চিন্তা করো আমি আমার নাম বলি তোমরা এতটা মানে ভালো করে বুঝতে পারো। তাহলে একটা নাম হচ্ছে রিলেশনাল আর একটা নাম হচ্ছে তামিম ভাই, বুঝছো তো?
कैसा लगा একটা হচ্ছে কি রিলেশনাল আর একটা হচ্ছে কি তাহলে ভাই এটা মনে রাখবা আচ্ছা তাহলে এবার আসো আমাদের পুরো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে মূলত রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট নিয়ে আমাদের সবচেয়ে বেশি কাজ নন রিলেশনাল নিয়ে আমাদের তেমন কোনো কি নাই কাজ নেই এবার আসো আমাদের কিছু এমসিকিউ আসে যে কোনটি রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সফটওয়্যার তো এই জিনিসগুলো একটু লিখে রাখো যে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আমরা তিন চারটা সফটওয়্যারের নাম একটু লিখে রাখবো একটা হচ্ছে PostgreSQL SQL আরেকটা হচ্ছে MySQL আরেকটা হচ্ছে তোমার কি Oracle আরেকটা হচ্ছে তোমার কি SQLite তাহলে এগুলো হচ্ছে কি রিলেশনাল এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এগুলো এমসিকিউ তে মাস্ট বি পাবা তাহলে এই যেটা হচ্ছে কি PostgreSQL MySQL Oracle আর এটা হচ্ছে কি SQLite এগুলো হচ্ছে কি রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর আরেকটা হচ্ছে কি নন রিলেশনালটা কি এটার মধ্যে কি থাকবে মানে হচ্ছে যে নো থাকবে একটা মানে ভাইয়া যেরকম তাহলে এই যে এটার মধ্যে কি থাকবে একটা নো থাকবে তাহলে এই যেটার নাম হচ্ছে কি SQL নো তাহলে কি হবে যে নো এসকিউএল এটা হচ্ছে আমাদের কি নন রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ বুঝছো ক্লিয়ার না কোনো ভেজাল আছে না কোনো ভেজাল নাই তাহলে এটা ক্লিয়ার এতটুকু পর্যন্ত শেষ তোলা হইছে এবার আসো আমাদের এখানে একটু আলোচনার বিষয় আছে একটা জিনিস মনে রাখবা আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম একটা সাল বলছিলাম মনে আছে যে 1960 সালে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা আবিষ্কার করা হয় আর এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা 1960 সালে আবিষ্কার করেন চার্লস ব্যাকম্যান তিনি 1960 সালে ডিবিএমএস আবিষ্কার করেন মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তিনি কি করেন আবিষ্কার করেন আর আরেকজনের নাম ছিল ইএফ কর্ড তাহলে এই যে এই ইএফ কর্ড তিনি 1970 সালে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা আবিষ্কার করেন বুঝছো তাহলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আবিষ্কার করেন চার্লস ব্যাকম্যান 1960 সালে আর রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা মানে মানুষ কি আগে কি সিঙ্গেল আসে নাকি মিঙ্গেল আসে আগে সিঙ্গেল তাহলে হচ্ছে এই যে ডিবিএমএস টা মেইনলি আবিষ্কার করতে কে ওই যে ওই চার্লস ব্যাকম্যান ভাইয়া আর হচ্ছে পরবর্তীতে এই যে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আবিষ্কার করতে কে ওই যে ইএফ কর্ড মানে ওই যে মানে প্রেমে ব্যর্থ হয়ে সে পরে গিয়ে এই যে মানে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি করছে আবিষ্কার করছে তাহলে গেল ইএফ কর্ড ক্লিয়ার হইছো বুঝছো এবার আসো আমাদের রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এই খেয়াল করো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে যেখানে দুইটা টেবিল থাকবে কয়টা টেবিল বা একাধিক টেবিল থাকবে ওই একাধিক টেবিলের মধ্যে মনে করে দিল রোল রেজাল্ট আর এটা হচ্ছে তোমার দিল রোল আর এটা হচ্ছে নেম তাহলে 001 002 A B হ্যাঁ 001 002 রেজাল্ট 4.53 আর এটা হচ্ছে 4.98 আর দুই মার্ক দিব না ইচ্ছা করে আচ্ছা ঠিক আছে তাহলে কি দিলাম শেষে পাইছে কত 4.98 আর একটা পাইছে কত 4. এই যে দেখো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে যেখানে একাধিক টেবিল নিয়ে কি করবে কাজ করবে এই যে দেখো এই টেবিলটার মধ্যে এই টেবিলটার সাথে একটা সম্পর্ক করা যায় কিসের মাধ্যমে রোলের মাধ্যমে তাহলে এই যে দেখো রোল এই যে দুইটা তাহলে এই যে দেখো একটার সাথে আরেকটা যে সম্পর্ক করার যে প্রক্রিয়াটা সেটাকে বলা হয় কি রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তাইলে আমরা বলতে পারি যেখানে একাধিক টেবিল নিয়ে কাজ করা হয় তার নাম হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর যে পৃথিবীতে বড় একা যার কোনো বন্ধু নেই আমার মতো যে এই মানুষটার নামই হচ্ছে কি নন রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই জন্য নন রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কোনো ঝামেলা নাই মনে করো পৃথিবীতে সবাই যদি আমার মতো থাকতো তাহলে এরকম কি আর তোমাদের এই চ্যাপ্টারটা পড়া লাগতো চ্যাপ্টার কোনোভাবেই পড়া লাগতো না নো এসকিউএল আসি শেষ আর কিছু করা লাগতো লাগতো কিন্তু এখন দেখো চিন্তা করো যে এটা মানে ঝামেলা মিঙ্গেল মানে আচ্ছা তাহলে বুঝছো তো আর কিভাবে বুঝাইতাম তোমাদের ঠিক এবার আসো আমাদের পরবর্তী পার্ট আমরা রিলেশনাল এবং নন রিলেশনালটা বুঝছি এবার আসো আমরা একটা টেবিলের গঠন সম্পর্কে জানবো প্রত্যেকটা কথা পরীক্ষার প্রশ্নে আসতে পারে বুঝছো একটা কথা অতিরিক্ত বলতেছি না আমি তোমাদেরকে জাস্ট যেই কথাগুলো পরীক্ষা আসবে এই কথাগুলোই বলতেছি একটা টেবিলের গঠন আমরা HTML করার সময় করছিলাম যে আমাদের দুইটা জিনিস থাকে টেবিল করার সময় একটাকে বলা হয় রো আর একটাকে বলা হয় কলাম
একটা বলা হয় কি রো, আর একটা বলা হয় কি কলাম। তো আমরা স্টেটমেন্ট করার সময় মনে পড়ে তোমাদের কি রো ধরে করছিলাম নাকি কলাম ধরে করছিলাম? রো ধরে। আমরা কারে প্রায়োরিটি দিতাম? রো কে প্রায়োরিটি দিতাম। কিন্তু আমাদের ডেটাবেসের মধ্যে আমরা কারে প্রায়োরিটি দিব? কলাম প্রায়োরিটি দিব। মনে রাখবা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কলামের নাম হচ্ছে ফিল্ড। কলামের নাম কি? ফিল্ড। আর এই ফিল্ডকে বলা হয় ডেটাবেসের ভিত্তি। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে ডেটাবেসের ভিত্তি কাকে বলা হয়? তাহলে ডেটাবেসের ভিত্তি হচ্ছে কি? ফিল্ড। তাহলে ফিল্ডকে বলা হয় ডেটাবেসের ভিত্তি। এবার লিখছো? আচ্ছা, এবার আসো সবাই খেয়াল করো এদিকে। সবাই একটু খেয়াল করো। তাহলে কি বললাম যে টেবিলকে ফিল্ডকে বলা হয় ডেটাবেসের ভিত্তি। আর মনে রাখবা এই প্রত্যেকটা রোতে যে তথ্যগুলো থাকে, প্রত্যেকটা রোতে যে তথ্যগুলো থাকে এগুলোকে বলা হয় রেকর্ড। কি বলা হয়? রেকর্ড। আর এগুলোকে বলা হয় ফিল্ড, এগুলোকে বলা হয় রেকর্ড। আচ্ছা, একটু মনে রাখবা। এবার আসো, এবার তোমাদেরকে একটা কমন প্রশ্ন করি, কমন সেন্সের। কিসে একই ধরনের তথ্য থাকে, রোতে নাকি কলামে? কলামে। কোথায় একই ধরনের তথ্য থাকে? রোতে। কলামে নাকি রোতে? কলামের পক্ষে যারা আছে তারা হাত তোলো। রোয়ের পক্ষে যারা আছে তারা হাত তোলো। বাকিরা যারা হাত তুলতেছে না তারা কোন পক্ষে আছে? আচ্ছা, তাহলে দেখো তারা সুবিধাবাদ জিন্দাবাদ। তাহলে আমাদের কি বললাম যে কোথায় একই ধরনের ডাটা থাকে। এবার দেখো সবাই একটু মনোযোগ দাও, এই এমসিকিউতে আসে। এই যে দেখো রোলের যে কলামটা আছে, এখানে কলামের মধ্যে দেখো সবগুলো রো, কিন্তু রোর দিকে তাকাইলে দেখো একবার রোল পাই আবার রেজাল্ট পাই। তাই একই ধরনের ডাটা কোনগুলোতে থাকে, রোতে নাকি কলামে? কলামে। কারণ এই যে দেখো কলামে নেম সবগুলো নেম থাকবে, কলামে রো থাকবে সবগুলো কি থাকবে? আচ্ছা, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার আসো নিচের কোনটি ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার? এমএস পাওয়ারপয়েন্ট, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস অ্যাক্সেস। কোনটি ডেটাবেসের ভিত্তি? ফিল্ড, রেকর্ড, টেবিল। একই ধরনের ডাটা থাকে কোনটিতে? ফিল্ডে, ডাটা টেবিলে, রেকর্ডে, সম্পর্কযুক্ত ফিল্ডে। ফিল্ডে। একটু আগে বলছি কলাম, কলাম মানে কি? ভোলাটাইল মেমরি কি? ঢাকা বোর্ড 2023 ভোলাটাইল মেমরি কি? যে ফিল্ডে সমিত বিচ্ছিন্ন হলে এই তো ভেরি গুড। ডিবিএমএস কি? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। শেষ, আশা করছি পারবা। ঠিক আছে, এবার আসো আমরা কি নিয়ে আলোচনা করব? কি নিয়ে আলোচনা করব? তোমরা আবার প্রশ্ন করতে যাও। কি নিয়ে বলো তো? কি নিয়ে? তোমরা আবার আমার প্রশ্ন করতে। আমরা এখন কি নিয়ে আলোচনা করব? কি নিয়ে আলোচনা করব? কি নিয়ে আলোচনা? এবার আসো, আমাদের কিটা হচ্ছে মূলত তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। আচ্ছা, দেখো একটু খেয়াল করো। একটার নাম হচ্ছে এই এদিকে 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 দেখো। আমাদের কিটা হচ্ছে যে মূলত কয় প্রকার? কি কি? একটার নাম হচ্ছে প্রাইমারি কি, আরেকটার নাম হচ্ছে ফরেন কি, আরেকটার নাম হচ্ছে কম্পোজিট কি। আচ্ছা, এবার আসো প্রাইমারি কি, ফরেন কি, কম্পোজিট কি, এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আসো যে প্রাইমারি কি আমাদের মূলত কি বলতে কোন জিনিসকে বোঝায়? কি বলতে প্রত্যেকটা টেবিলে আমাদের এমন কিছু ইউনিক বিষয় থাকে যে ইউনিক বিষয়গুলো আর কোনো ডাটার সাথে মিলে না। এর সাথে মিলে না। দেখো আমি যে এখানে রোল আর নেম দিলাম, ভালো করে খেয়াল করো যে এখানে যে আমি রোল আর নেম দিলাম, নেম আর রোল দিলাম, মনে করো রোল কি কখনো সেম জনের দুইটা হইতে পারবে? না। কিন্তু নেম দুই জনের হতে পারবে না? পারবে। কিন্তু রোলটা সবার আলাদা আলাদা থাকবে। আবার দেখো রোল আর রেজাল্ট দিলাম, রেজাল্ট কি মানে রোল কি কখনো সেম হবে? না। কিন্তু রেজাল্ট 4.83 অনেকেই পাইতে পারে। তো এই যে দেখো যে আলাদা যে ইউনিক যে ফিল্ডটা থাকে সেটাকে বলে আমরা মূলত কি, যার মাধ্যমে টেবিলগুলোকে কি করা যায়, আলাদা করা যায়। তাহলে এবার তোমাদেরকে যদি প্রশ্ন করি যে প্রাইমারি কি কি, প্রাইমারি কি মানে হচ্ছে যে ইউনিক কি এর মাধ্যমে আমরা তথ্যকে চিহ্নিত করতে পারি যে কোনটা কোন টেবিলের। আচ্ছা, এবার আসো মনে করো এখন আমি তোমাদেরকে জাস্ট एग्जांपल দিচ্ছি, এগুলো পরীক্ষা প্রশ্নে আসে। দেখি একটা টেবিলের মধ্যে ফোন নাম্বার, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, নেম, অ্যাড্রেস
তিনটা জিনিস দিয়ে আমি একটা টেবিল তৈরি করলাম। এটার মধ্যে প্রাইমারি কি কোনটা হইতে পারে? ফোন নাম্বার, কারণ নেম অ্যাড্রেস সেম হইতে পারে, ফোন নাম্বার কখনো কি হবে না, সেম হবে না। আচ্ছা, এবার আমি বললাম যে মনে করো কোন একটা জায়গার মধ্যে তুমি এনআইডি কার্ড, এনআইডি নাম্বার এবং হচ্ছে অ্যাড্রেস দিলা, প্রাইমারি কি কোনটা হইতে পারে? আচ্ছা, স্টুডেন্ট আইডি এবং রেজাল্ট কোনটা প্রাইমারি কি হইতে পারে? তাহলে মোটামুটি বুঝছো যে ইউনিক যে বারটা থাকে সেটা হচ্ছে তোমার কি কি প্রাইমারি। ক্লিয়ার? প্রথম ধাপ শেষ। দ্বিতীয় ধাপ ফরেন কি। ফরেন কি মানে কি? ফরেন কি মানে হচ্ছে যখন আমি এই দুইটা টেবিলকে এক করতে চাই, যেমন মনে করো এটা হচ্ছে তার মূল ডাটাবেস যেখানে তার নাম, তার রোল, তার বাবার নাম দিয়ে সেভ করা আছে, কিন্তু আমি যখন রেজাল্ট পাবলিশ করব তখন রেজাল্টের মধ্যে শুধুমাত্র তার রোল থাকবে এবং রেজাল্টটা থাকবে। এখন কোনো কারণে যদি আমি যাচাই করতে চাই যে এই যে এক নাম্বার 001 রোলটার নাম কি, তার বাবার নাম কি, তার ইনফরমেশন কি, সেটা যদি আমি যাচাই করতে চাই তাহলে আমার ওই যে আগের টেবিলে যাওয়া লাগবে। এখন তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া দুইটা টেবিল একসাথে করলেই তো হয় তথ্যগুলো, কিন্তু আসলে এটা কখনো সম্ভব না। কারণ একজন মানুষের রোল, বাবার নাম, দাদার নাম, এনআইডি কার্ড, এরপরে পুরো যে হিস্টরি, এটা নিয়ে একটা বিশাল বড় টেবিল। এরপরে তার ফার্স্ট টার্মের রেজাল্ট 13টা সাবজেক্টে, সেকেন্ড টার্মের রেজাল্ট 14টা সাবজেক্টে, এরপরে থার্ড টার্মের রেজাল্ট, এরপরে এইচএসসি রেজাল্ট, মানে পুরো এলাকা হয়ে যাবে না? পুরো এলাকা হয়ে যাবে না? তাহলে বিশাল বড় একটা কি ডাটাবেস লাগবে। তো এই ডাটাবেস যাতে বিশাল না হয় এজন্য আমি প্রত্যেকটা পার্টকে আলাদা করে রাখবো এবং প্রত্যেকটা টেবিলের মধ্যে একটা ইউনিক কি থাকবে, প্রাইমারি কি থাকবে, যেটার মাধ্যমে আমি জাস্টিফাই করব যে এই নামটা কার। বুঝো নাই? তো এই যে দেখো, এই যে টেবিলগুলোকে আমি সম্পর্ক করব কিভাবে, দেখবে একটা না একটা ইউনিক একটা কোড থাকবে, হয়তো রোল নাম্বার, নাইলে স্টুডেন্ট আইডি, এরকম টাইপের, হয়তো আইডি নাম্বার এরকম টাইপের থাকবে। তো এখন দেখো এই দুইটা টেবিলের মধ্যে আমি যে সংযোগ স্থাপন করব কার মাধ্যমে, হয়তো আমি এই রুলটাকে এখানে নিয়ে আসবো অথবা এই রুলটাকে এখানে কানেক্টেড করে দিলে আমার মোটামুটি রেজাল্টটা কি হয়ে যাবে, হয়ে যাবে না? তাহলে এই যে দেখো এখন এই টেবিলটার সাথে যে টেবিলটার সম্পর্ক করলা এটার সাথে এক্সট্রা তুমি কি যোগ করবা, 001 002, এই যে এই টেবিল থেকে এই যে জিনিসটা নিয়ে এসে এখানে যোগ করে দিলাম, মানে কি এই রুল 11 আর এটা দুটো সেম জিনিস, মানে এর সাথে একটা কি করে দিলা, কানেক্টেড করে দিলা। তো কোনটাতে অতিরিক্ত যোগ করছো, এটাতে অতিরিক্ত যোগ করছো, তো এটাতে অতিরিক্ত যে এই ফিল্ডটা যোগ করছো এটার নামই হচ্ছে মূলত ফরেন কি, মানে যে জিনিসটা আগে মানে আবার বাইরে থেকে আসছে, মূলে ছিল না। এখন মনে করো তুমি যদি কোনো কারণে এই ডাটাটাকে এখানে যোগ করতা তখন এই ডাটাটাই হইতো ফরেন কি। এখন এই ডাটাটাকে এখানে নিয়ে গেছো তাহলে এটাই হবে এখন ফরেন কি, মানে যেটা বাইরে থেকে আসবে, যেটা বহিরাগত, সেটার নামই হবে কি কি, ফরেন কি। যেমন কিছুদিন পর তোমরা ম্যাট্রিক্স স্কয়ার স্টুডেন্ট না, যখন তোমরা ম্যাট্রিক্স স্কয়ার আসবা তখন তোমরা ফরেন কি হবে। কেন এরকম রিঅ্যাকশন পাচ্ছি। আচ্ছা তাহলে তোমরা কি ফরেন স্টুডেন্ট? यस স্টুডেন্ট ফরেন। আচ্ছা ঠিক আছে, আমি জানি কি রে, এটা করতেছ না কেন, এটা করো, কেন করো না না ভাই, এটা তুমি বলতেছ। আরে চাপা পয়সা চিন্তা করো, এই জানলার পর্দা, এই জানলার বিষ, এগুলো তোমাদের হইতা, আর কখনো তুমি আর এই জানলা দিয়ে এভাবে দরজাটা খুলতে পারবে না, কখনো তুমি আর যেখানে দরজাটা খুলতে পারবে না, না না, কখনো তুমি এই যে এখানে গেলে তেলামুটা দেখবা না, বেরোই করতেছে ওই পাঁচ দিন তো মনে থাকবে ভাই। চল এই যে দেখো একদম মনে করো, কান্না করো প্লিজ। আচ্ছা তাহলে এবার দেখো কি বললাম, তাহলে ফরেন কি বুঝছো, মানে যেটা অতিরিক্ত যোগ হবে। এবার আসো কম্পোজিট কি। এবার ভাইয়া কম্পোজিট কি জিনিসটা, আলাদা কার স্টুডেন্ট তোমাদের কোনো চিন্তা আছে, তোমাদের কেউ আটকাইতে পারবে কোনো ব্যাপার এগুলা? এবার আসো বোর্ডের দিকে দেখো। আচ্ছা এবার দেখো মনে করো একটা টেবল দিল, কি টেবল, কি দিছে বলো তো, একটা হচ্ছে রোল, একটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে নেম, বুঝছো? এবার দেখো 1 2 3 একটু খেয়াল করো, আচ্ছা ক্লাস এবার খেয়াল করো এদিকে দেখো,
এই একটা টেবল দিলাম, কত সুন্দর একটা কিউট একটা টেবল, যে তার নাম কি রোল ক্লাস নেম, রোল ক্লাস নেম। ওই যে কানের মধ্যে দেখতেছো সুন্দর লাগছে কিনা, মানে সুন্দর করে কান লাগছে কিনা, ঠিক আছে কানে সুন্দর লাগতেছে, একটা ইয়ানি বাটি এভাবে বুঝবা না, এভাবে বুঝবা মানে এগুলো মুছলে আবার মেকআপ নষ্ট হয়ে যাবে পরে যে মতো লাগবে না। ওয়াটারপ্রুফ আছে আবার, আল্লাহ কত জিনিস আছে। Please, cleaning us the net. Please, cleaning us the net. এই দেখো কাজ করো, তোমরা এখন পরে আবার বাইরের বাতাসকে মিস করো, নাহলে কেন বুঝছো? এবার সবাই বোর্ডের দিকে তাকাইছো, তাকাইছো সবাই একটু দেখো, এই এদিকে। এবার এই টেবিলটার মধ্যে এখন যদি আমি জিজ্ঞেস করি যে আমাকে তো দুটো জানো তুমি তো ঠিক আছে দুটো দাও যাবে অবশ্যই মাস্ট ঠিক আছে বিকাল 4 আর খেলা কিছু না করো সম্ভব না এটা সম্ভব না এত বছর আপনারা বুঝি থাকবে সেটা মিলা তবে আচ্ছা এই দিকে দেখো তাহলে এবার যদি আমি প্রশ্ন করি যে দেখি বলো তো হোসেন কুলিখা এই টেবিলের মধ্যে প্রাইমারি কি কোনটা হইতে পারে বলো আমার নাম বলি নাই না কিন্তু তুমি যেটা বুঝছো আচ্ছা এবার দেখি বলো তো আমিনুল ইসলাম কি আমার পরের বি বলো তো এখানে প্রাইমারি কি কোনটা হইতে পারে হ্যাঁ রোল এক আছে না এবার তাহলে মজিদ বলো নাম তার মেনে নিছে যে মজিদ না না এই ভাই না এই আপনি আমার দিকে তাকায় ঠিক আছে ওকে দেখছেন তাহলে হয় কার নাম নিছি ভাই আপনি আমার বলা আছে এই যে এর মাধ্যমে তো সমান যে তার মনে মনে হয় আসলে ভাই তাহলে এবার দেখো আমার দিকে তাকায় সামনে তাকাও এই এদিকে খেয়াল করো তাহলে এই সবাই আমাদের এখানে রোলও আছে ক্লাসও আছে নেমও আছে কিন্তু আমরা দেখা যায় যে তিনটা জিনিসের মধ্যে মানে আমি কোন পার্টি ইউনিক পাচ্ছি না কোনটাই আমি কি করছি না তাহলে আমি কোনটাই পাচ্ছি না কারণ কি কারণ হচ্ছে খেয়াল করো সবাই এদিকে দেখাও আচ্ছা এই তাহলে আমাদের এই যে দুইটার এই টেবিলের মধ্যে আমরা কোনটার মধ্যে ইউনিক পাচ্ছি না যদি রোল নিতে যাই দেখা যায় যে রোল 1 দুইটা আছে আবার যদি ক্লাস নিতে যাই দেখা যায় যে ক্লাস 6 দুইটা ক্লাস 5 দুইটা আছে আবার এখানে নেম নিতে গেলেও আছে তো তখন আমরা কি করব দেখো তখন আমরা যদি এই দুইটা টেবিলকে কম্বাইন করে নিই ভালো করে খেয়াল করো তখন দেখা যায় যে ক্লাস 6 এ রুল নং 1 শুধুমাত্র একজনই আছে ক্লাস 6 এ রুল নং 2 শুধুমাত্র একজনই আছে ক্লাস 5 এর রুল নং 1 শুধুমাত্র একজনই আছে আবার ক্লাস 5 এর রুল নং 3 শুধুমাত্র একজনই আছে মানে আমরা একটা সিঙ্গেল জিনিসটাকে আমরা প্রাইমারি কি হিসেবে নিতে পারবো না এই যে কম্বাইন করে যে কিটা নিব এই কম্বাইন কিটার নামই হচ্ছে মূলত কম্পোজিট কি মানে কোনটাতে যখন সিঙ্গেলি আমরা ইউনিক কোড না পাবো তখন আমরা দুইটা করে কম্বিনেশন করে আমরা যদি করি তাহলে সেটা নাম হবে কি এবার আসো আমাদের পরবর্তী পার্ট এবং এটা হচ্ছে সৃজনশীলের পার্ট তাহলে আমাদের প্রাইমারি কি কম্পোজিট কি এবং ফরেন কি ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার ডান এবার আমাদের সৃজনশীলের পরবর্তী পার্ট আমাদের রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মূলত তিন প্রকার কয় প্রকার
কয় প্রকার? এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। একটা নাম হচ্ছে ওয়ান টু ওয়ান, আরেকটা নাম হচ্ছে ওয়ান টু মেনি, আরেকটা নাম হচ্ছে মেনি টু, একটা নাম হচ্ছে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, আরেকটা হচ্ছে ওয়ান টু। কোন একটা এলাকার মধ্যে 10 জন প্লেয়ার আছে, 10টা ফুটবল আছে। ফুটবল নাম্বার 1, প্লেয়ার নাম্বার 1, ফুটবল নাম্বার 2, প্লেয়ার নাম্বার 2, মানে প্রত্যেকে 10 জনে 10টা করে কি পাবে? ফুটবল পাবে না? প্রত্যেকের ভাগে ভাগে কয়টা করে যাবে? একটা একটা করে যাবে। এই যে প্রত্যেকের ভাগে যে একটা একটা করে যাচ্ছে, এটার নাম হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন। এবার एग्जांपल দিয়ে খেয়াল করো। যেমন আমি বললাম রোল নেম, আর এটা হচ্ছে যে রোল ক্লাস। আচ্ছা এবার দেখো, আমরা দিলাম যে এখানে এইচএসসি, এই যে দেখো একটু খেয়াল করো, তাইলে এবার সবাই একটু দেখো, এই বোর্ডের দিকে তাকাও, কথা বলতেছে। এবার নেমের মধ্যে কি আছে? যে আমাদের আছে ঝাটকাস, আরেকটা নাম ঝাটকাস, ওই স্কোয়ার পার্টনার গুলো আরেকটার নাম হচ্ছে মোদাব্বে, বাবাসে তোমার আরেকটার নাম মনে কি? হয় মোদাব্বে। কাছের পেজে তাহলে দেখো একটু খেয়াল করো, তাহলে তো আছে স্টুডেন্টের রোল নেম, রোল নেম, রোল ক্লাস, দুইটা টেবিল দেওয়া আছে। এবার তোমার উদ্দীপক এটা দিয়ে দিছে। এবার তোমার উদ্দীপকের মধ্যে কিউট করে একটা ঘ নাম্বারের প্রশ্ন দিছে। ঘ নাম্বার প্রশ্ন বলবে উদ্দীপকের টেবিলগুলোর ডেটা টাইপ বর্ণনা করো। কি বর্ণনা করো? ডেটা টাইপ বর্ণনা করো। আর ঘ নাম্বার প্রশ্নের মধ্যে বলবে উদ্দীপকের টেবিল দ্বয়ের মধ্যে কোন ধরনের সম্পর্ক তৈরি করা সম্ভব ব্যাখ্যা করো। এবার দেখো, ডেটা টাইপ বর্ণনা করার জন্য তোমাদের কি কিছু টেকনিক বলে দিই। মনে রাখবা, আমাদের ডেটা টাইপ সাধারণত প্রধানত তিন ধরনের ব্যবহার করা হয়। একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে নাম্বার, আর একটা হচ্ছে ওএনই। টেক্সট কোনগুলা? টেক্সট কোনগুলা? এই যে নেম, অ্যাড্রেস, এগুলো কি টেক্সট, কি আকারে যাবে? টেক্সট আকারে যাবে। নাম্বার, এই যে আমরা যে একটু আগে রোল দিলাম, এরপরে মোবাইল নাম্বার, এরপরে রেজাল্ট, এগুলো কি আকারে যাবে? এগুলো কি টেক্সট নাকি নাম্বার? নাম্বার। এবার মনে রাখবা, এই নাম্বারটা মূলত দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের। একটা নাম হচ্ছে ইন্টিজার, ইন্টিজার ওই যে প্লট দশমিক এর যেটা। আর আরেকটা হচ্ছে ওএলই অবজেক্ট, এটা একটু মনে রাখবা। এই ওএলই অবজেক্টের মধ্যে, ওএলই অবজেক্টের মধ্যে ছবি, অডিও, যে কোনো ডকুমেন্ট আসতে পারে। তাহলে কি বললাম? ওএলই অবজেক্টের মধ্যে ছবি, অডিও সহ যে কোনো ডকুমেন্ট আসতে পারে। তাইলে ফটোগ্রাফ কোন ধরনের ডেটা টাইপ? ওএলই। এটা একটু মনে রাখবা। আর আরেকটা জিনিস মনে রাখবা, অনেকে এটার মধ্যে ভুল করো। টেক্সটের মধ্যে সর্বোচ্চ 255 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারো, অনেকে 256 লাগাই দাও। বুঝছো? বুঝছো? তাহলে এই যে টেক্সটের মধ্যে সর্বোচ্চ কত ক্যারেক্টার হতে পারে? এই তাহলে এবার গ নাম্বার প্রশ্নে আসছে উদ্দীপকের টেবিলটি বা এক নাম্বার টেবিলটি ডেটা টাইপ বর্ণনা করো। তাহলে এবার উদ্দীপকে রোল যে এটা একটা ফিল্ড এবং ক্লাস এটা একটা ফিল্ড। এখানে আমরা দেখতে পাই 001 এটা হচ্ছে কি একটি নাম্বার, ইন্টিজার। এরপরে এইচএসসি এটা হচ্ছে একটা টেক্সট, এটা নাম্বার, এটা টেক্সট, এটা নাম্বার, এটা টেক্সট। লিখে লিখে সুন্দর করে বর্ণনা করে দিয়ে আসবে, দিয়ে চলে আসবে। বুঝো নাই? বুঝছো? কত সহজ। এরপরে আসো, এরপরে আসো লাস্ট পরেরটা। এবার এগুলো তো বুঝছো, ডেটা টাইপটা বর্ণনা করতে পারবা, সৃজনশীলের আইডিয়া বলছো না? এবার আসো ঘ নাম্বার প্রশ্নে উদ্দীপকের টেবিল দ্বয়ের মধ্যে কোন ধরনের সম্পর্ক তৈরি করা সম্ভব? তাহলে এবার দেখো তো, এখানে একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটা যায় না? যায় না?
তাহলে এটার মধ্যে কি হবে 1 2 1। এবার আসো সবাই একটু খেয়াল করো, একসাথে তিনটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। এবার আসো রোল রেজাল্ট, হ্যাঁ রোল রেজাল্ট। এরপরে এই যে দেখো, এবার সবাই একটু খেয়াল করো, এটা তো বুঝছো, এটা তো বুঝছো, এটার মধ্যে 1 টু 1 সম্পর্ক সম্ভব। এবার তুমি কি করবা, জাস্ট দুইটা বক্স আঁকি, কত যে সহজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। জাস্ট দুইটা বক্স আঁকি, ওই যে একটা কাট পেন্সিল দিয়ে দুইটাকে কি করে দিবা, এভাবে কানেক্টেড করে দিবা। পাশাপাশি পাশাপাশি করি ওটা, পাশাপাশি একটা মানে তুমি দেখতে একটু অসুবিধা হবে, মানে তুমি ভিডিও করে নিচে রেখে একটার সাথে একটা, হ্যাঁ তারপর ব্যাখ্যা করবে। হ্যাঁ ওটা connect করে দিবা। মানে মনে করো কারো ব্রেনে তার ছিঁড়ে গেলে যেরকম জোরে লাগে, এই যে অনেক সময় দেখবা যে তোমার ফ্রেন্ড সার্কেলে অনেকে আছে হঠাৎ করে মাথা তার ছিঁড়ে গেছে, হঠাৎ করে মানে হুট করে তোমার সাথে কি হয়ে গেছে, গরম হয়ে গেছে, এই যে এরকম তার ছিঁড়ে না কি আছে। তাহলে বুঝছো, বুঝে গেছে? তাহলে দুইটা বক্স আঁকি, জাস্ট একটার সাথে একটা কানেকশন করে দিবা। আচ্ছা এবার তাকাও এদিকে, কি খালি পিছনের দিকে তাকাচ্ছিল, এটা তাকাও, সেটা হচ্ছে পরের টেবিল। এবার দেখো তো এই টেবিল আর এই টেবিলের মধ্যে কি ধরনের সম্পর্ক সম্ভব। দেখো 1 2 1 2 মেনি, দেখো একটার সাথে একটা দুইটা, সরি আমি কোনটার সাথে কোনটা করতেছি, মনে করো এই যে একটা, এই যে আবার এখান থেকে একটা, তাহলে 1 2 মেনি 1 2 মেনি 1 2 মেনি। তাহলে এটার সাথে এটা কি ধরনের সম্পর্ক সম্ভব, 1 2 মেনি। তাই কেমনে বুঝছি যে এখানে দেখো রুল 1 আছে, 1 দুইবার আছে আর এখানে একবার আছে, তাহলে 1 2 মেনি। অনেক সময় এখানেও দুইবার দিয়ে দিতে পারে, এখানে একবার দিয়ে দিতে পারে, উল্টা হইতে পারে, তাহলে এটাও 1 2 মাইনাস 1 মেনি টু 1 মেনি টু 1 করে দিতে পারো। বুঝছো? তাহলে 1 2 মেনি কত সহজ, বুঝছো? এবার আসো সবাই একটু খেয়াল করো, যে এবার একটু খেয়াল করো, দেখো যে একটা নাম হচ্ছে প্রোডাক্ট আইডি, আরেকটা হচ্ছে নেম, আরেকটা হচ্ছে সেলার আইডি হচ্ছে name। একটু দেখো সবাই একটু খেয়াল করো, মনে করো এখানে সামথিং আছে, আর সেলার আইডি হচ্ছে 705 704 70। এখন দেখো এটা একটা তোমাদের জন্য টেকনিক, 1 টু 1 1 টু মেনি দেখলে তোমরা চিনে যাবা, কিন্তু হঠাৎ করে দেখবা এমন উদ্দীপক দিয়ে দিছে যেটার আইডির সাথে এই আইডির কোনো মিল নাই, প্র্যাকটিস করার সময় দেখবা। দেখো এখানে কোন আইডির সাথে কোনো কিছু মিল আছে আছে নাই, কিন্তু এখানে কিন্তু মিল ছিল, 1 টু 1 হোক অথবা 1 টু মেনি হোক, বুঝছো? কিন্তু এখানে কিন্তু কোনো মিল নাই। যখনই মিল থাকবে না তখনই তুমি ধরে নিবা এটা হচ্ছে মেনি টু মেনি, মানে 1 টু 1 আর 1 টু মেনি যদি না হয় তাহলে সেটা হচ্ছে কি মেনি টু। এবার এই দুইটা টেবিলকে কেমনে সংযোগ করবা, এখন দেখো এখানে যেহেতু ইউনিক আইডি নাই, ভালো করে বুঝছো যে এটা হচ্ছে প্রোডাক্ট আইডি, তিনটা প্রোডাক্ট আছে একটা কোম্পানি, যতগুলো সেলার আছে সবগুলো সেলারে বলছে যে তোমরা এই তিনটা প্রোডাক্ট কি করবা, সেল করবে। তাইলে দেখো একটু খেয়াল করো, তিনটা প্রোডাক্ট একজন মানুষ সেল করা লাগবে, মানে এই মানুষটার তিনটা প্রোডাক্ট সেল করা লাগবে, আবার এই একটা প্রোডাক্ট তিনজনকেও সেল করা লাগবে। ভালো করে বুঝবা, মানে আমি যদি এটাকে এভাবে কানেক্টেড করি, একটা এটাকেও এভাবে কানেক্টেড করি, সরি এটাকে এভাবে কানেক্টেড করি, তাহলে দেখা যায় যে এই তিনটা প্রোডাক্ট এই মানুষটা সেল করা লাগবে, আবার এই তিনটা জিনিস এই প্রোডাক্টটা সেল করা লাগবে। এই যে 001 কোড এটা সবাই সেল করা লাগবে না, আবার এই যে জিনিসটা 001 দিয়ে সবাই সেল করলো, আবার এই মানুষটা এই তিনটা প্রোডাক্ট সেল করা লাগবে না, লাগবে। তাহলে এটার নাম হচ্ছে কি মেনি টু মেনি। আর এটা দেখলে কেমন বুঝবা, ওই যে দেখবা একটার সাথে আরেকটা তেমন কি নাই, মিল নাই, বুঝতেছো? আচ্ছা এবার আসো, আমি তো এবার কানেক্টেড করতে হবে দুইজনের মধ্যে কি ধরনের সম্পর্ক করা সম্ভব। তো এই জন্য মনে রাখবা আমাদের শুধুমাত্র মেনি টু মেনি টেবিলের মধ্যে আলাদা একটা টেবিল ব্যবহার করা হয় যেটাকে বলা হয় জাংশন টেবিল। কি বলে? অনেক সময় এমসিকিউতে আসে যে কোন সম্পর্কে
জাংশন টেবিল ব্যবহার করা হয়, অথবা জাংশন টেবিলে যে অতিরিক্ত টেবিলটা ব্যবহার করা হয় সেটার নাম কি? মেন টু মেন। আচ্ছা এবার আসো, সরি জাংশন মানে মেন টু মেন কোন টেবিল ব্যবহার করে সেটা হচ্ছে জাংশন। এবার খেয়াল করো এই জাংশন টেবিলটা কেমনে তৈরি করবা, ভালো করে দেখো। তাহলে এখানে এই 1 কে 1 এর জন্য তিনটা, কয়টা? 2 এর জন্য তিনটা, 3 এর জন্য তিনটা, তাহলে টোটাল কয়টা হইলো? 9টা। কয়টা হলো? 9টা। এবার খেয়াল করো আমি আলাদা করে একটা কি তৈরি করব? 1 2 3 4 5 6 7 8 7 8 9, এখানে একটা দিলাম। আচ্ছা এবার দেখো একটু খেয়াল করো, এখানে দিব প্রোডাক্ট আইডি আর এখানে দিব এসএল আইডি, সেলার আইডি, বুঝছো? এবার দেখো তাইলে 001 001 001, আবার 705 706 70, সরি 70543 না, তাহলে 5704 703, মানে এই মানুষটাকে এই দুটো প্রোডাক্ট কি করা লাগছে? আবার 002 002 002, তাহলে 705 704 703, আবার 003 003 003, এবার 705 704 703, এই তো হয়ে গেছে। তাহলে এবার এই যে দেখো সবগুলো মানুষ কি করতেছে? সবগুলো প্রোডাক্টকে সেল করতেছে। এবার তুমি কি করবা? এখান থেকে ভালো করে খেয়াল করো, আমি এটাকে একটু এখানে লিখি তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। আচ্ছা এখানে মনে করো যে প্রোডাক্ট আইডি আর এটা হচ্ছে নেম, আর এটা হচ্ছে দেখো এটা একটু এই পাশে লিখি, তাহলে সেলার আইডি মনে করো এসএল আইডি আইডি আর এটা হচ্ছে কি নেম, তাহলে 1 2 3 705 704 703, এটাই তো। আচ্ছা এখানে 001 002 003, এবার সবাই একটু খেয়াল করো, এবার দেখো একটু খেয়াল করো। এবার আমরা টেবিল পরীক্ষার খাতায় কেমন আনসার করব? মানে মেন টু মেন আসবে, তাহলে দুইটা টেবিল আঁকবো দুই পাশে, মাঝখানে জাংশন টেবিল দিব নিচে করে। এবার আসো এই 1 to 1 1 to 1 এর ক্ষেত্রে আমাদের দেখো কয় জায়গা আছে? 1 এর মধ্যে একটা দুইটা তিনটা, 1 এর সাথে তিনটার কি করে দিলাম? সম্পর্ক করে দিলাম। আবার 705 এর সাথে কোথায় সম্পর্ক আছে একটু দেখো তো, যেখানে যেখানে আছে একটা, এরপরে দুইটা, এরপরে কয়টা? বুঝতেছো? এবার আসো এখানে 002, এখানে এটাকে একটু নিচে টেনে এই যে 002 তিনটা দিলাম, বুঝতেছো? এরপরে এখান থেকে 704 টাকে লাইনটাকে টেনে মনে করো আরেকটু পাস করে দাও, তখন তখন তোমাদের এখানে স্পেস থাকবে, আরেকটু পাস করে দাও। তাহলে এবার দেখো 704 704 704, বুঝতেছো? এরপরে 003 আছে, তাহলে এটাকে এভাবে 3 টানলাম। এরপরে এখান থেকে 703 টাকে এখানে 3 যত জায়গা আছে আমি কি করে দিলাম? কানেক্ট করে দিলাম, বুঝছো? সহজ না? জাস্ট তুমি দুইটা টেবিল আঁকবা, যতগুলো টেবিলে আছে যতগুলো ঘর আছে ততগুলো ঘরকে আঁকবা। মানে তুমি এই যে দেখো একটার জন্য তিনটা, তাহলে তিনটা করে যদি যায় তাহলে 3 3 কয়টা হলো? 9টা। তাহলে তুমি 9টা করে কে 10 লিখে আঁকি দিবা, শেষ। কোনো ম্যাথ করা লাগতেছে না, কোনো ক্যালকুলেশন করা লাগতেছে না, কিচ্ছু করা লাগতেছে না। সহজ না? সহজ না? সহজ না? এই যে ডাটাবেস কি বেশি কঠিন? এবার এতটুকু না আপাতত। আর তোমাদের ওই এসকিউএল কমান্ড যেগুলো করাইছিলাম এগুলো একটু করে দেখে নিবা, এগুলো থেকে তেমন একটা আসে না, বুঝছো? তারপরে ওগুলো তো করাইছি, ওগুলো একটু দেখে নিবা, ওগুলো নিয়ে আলোচনার প্রয়োজন নেই। কোন জায়গায় যদি না বুঝা আমাদের জিজ্ঞেস করবা। ওই যে আপডেট কুইক, ডিলিট কুইক কিরকম করে দিতে হয় এগুলো জাস্ট একটু বর্ণনা করি, বুঝছো? তবে 12 নম্বর প্রশ্নের মধ্যে আসে তোমার ওই যে কোনটা কোন টেবিলের ডাটা টাইপ বর্ণনা করা, বেশি কঠিন না। আর আমাদের এই সম্পর্কটা তৈরি করবে, তারপর তো তাহলে আজকে রাতে তোমাদেরকে একটা বোর্ড প্রশ্ন দিব, একটা সলভিং করে বলতে বলবো। আজকে কয় তারিখ? কত বিশেষ আমি আজকে বলতে বলছি আমি বলতে কেন